দিল্লির লুটিয়েন্স জোনে একটা বিশাল কোঠি ছিল যাকে লোকেরা স্বর্ণভবন নামে জানত। এই কোঠির মালিক ছিলেন বিক্রম সিংহানিয়া, একটা বড় উদ্যোগপতি, যিনি তার কঠোর পরিশ্রম এবং চালাকির দ্বারা কোটি কোটি সম্পত্তি খাড়া করেছিলেন। তার ছেলে রোহন সিংহানিয়া এই কোঠিতেই বড় হয়েছে। বড় বড় গাড়ি, চাকর চাকরানি, বিদেশি কাপড় এবং 5 তারকা হোটেলের খাবার, এটাই ছিল রোহনের দুনিয়া। রোহনের বয়স এখন 27 বছর। দেখতে সে কোনো ফিল্মি হিরোর থেকে কম নয়। লম্বা কদ, ছাঁটা নাক মুখ এবং সব সময় মুখে একটা হালকা হাসি। কলেজে সে বিদেশ থেকে ম্যানেজমেন্ট পড়েছে এবং এখন বাবার ব্যবসায় হাত বাটাতে শুরু করেছে। বাইরে থেকে দেখলে রোহনের জীবন কোনো স্বপ্নের থেকে কম লাগে না, কিন্তু রাত্রে যখন কোঠির লাইটগুলো নিভে যায় এবং চারদিকে নীরবতা ছড়িয়ে পড়ে, তখন রোহন তার বিশাল ঘরের ছাদের দিকে তাকিয়ে থাকে। তার ভিতরে একটা অদ্ভুত খালি ভাব ছিল, যা সে না বুঝতে পারত, না কাউকে বলতে পারত। বন্ধুরা ছিল, কিন্তু তারা সব তার ধনের বন্ধু। পার্টি হতো, হাসি ঠাট্টা হতো, কিন্তু যখন সবাই চলে যেত, তখন রোহনকে মনে হতো যেন সে সারা দিন খালি বাসন বাজিয়েছে। তার মা ছোটবেলায় মারা গিয়েছিলেন এবং বাবা বিক্রমজি সব সময় ব্যবসায় ডুবে থাকতেন। রোহন ভালোবাসা এবং আপনত্ব বইয়ে পড়েছে। আসল জীবনে তার এর অনুভূতি খুব কম হয়েছে। স্বর্ণভবনে অনেক চাকর কাজ করত। তাদের মধ্যে একজন ছিল কবিতা। কবিতা একটা সাধারণ মেয়ে, বয়স কোনো 22-23 বছর। তার কাজ ছিল কোঠির পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং রান্নাঘরে সাহায্য করা। সে সকাল 8টায় আসত এবং সন্ধে 5টায় চলে যেত। রোহন তাকে অনেকবার দেখেছে, কিন্তু কখনো খেয়াল করেনি। যারা কোঠিতে কাজ করত তারা রোহনের চোখে শুধু ছায়ার মতো ছিল। আসত, কাজ করত এবং চলে যেত। কবিতার স্বভাব খুব শান্ত ছিল। সে কারো সাথে বেশি কথা বলতো না। সকলের প্রধান চাকর রামদিন বলতো যে কবিতা খুব পরিশ্রমী এবং তার কাজ সময়মতো শেষ করে। একবার রোহন দেখেছিল যে কবিতা ভাঙা ফুলদানিকে সতর্কতার সাথে গুছিয়ে নিচ্ছে এবং তার চোখে একটা অদ্ভুত দুঃখ ছিল। সেই সময় রোহনের মনে এক মুহূর্তের জন্য কিছু হয়েছিল, কিন্তু তারপর তার ফোন বাজল এবং সে সেই মুহূর্ত ভুলে গেল। তারপর এক সোমবার কবিতা কোঠিতে আসেনি। রামদিন বলল যে সে কোনো খবর দেয়নি। মঙ্গলবারও সে আসেনি, বুধবারও না। রোহনকে প্রথমে কোনো ফারাক পড়েনি, কারণ অন্য চাকররা কাজ সামলাচ্ছিল। কিন্তু বুধবার সন্ধ্যায় যখন সে তার ঘরে বসেছিল, তখন তার মনে একটা অদ্ভুত প্রশ্ন উঠল। সেই মেয়েটা কোথায় গেল এবং কেন আসেনি? সে রামদিনকে ডেকে জিজ্ঞাসা করল, কবিতার ঠিকানা জানো তুমি? রামদিন একটু ইতস্তত করে বলল, জি সাহেব, সে নাংলইয়ের কাছে কোনো বস্তিতে থাকে। রোহন নিজেই জানত না যে সে যা পরবর্তী কাজ করতে চলেছে তা তার জীবন বদলে দেবে। সে তার গাড়ির চাবি তুলল এবং রামদিনের কাছ থেকে ঠিকানা লিখে নিল। সে ভেবেছিল যে সে শুধু দেখতে যাবে যে তার বাড়িতে কাজ করা মানুষ ঠিক আছে কিনা, কিন্তু আসলে সে সেই দুনিয়ার দিকে পা বাড়াচ্ছিল যা সে আজ পর্যন্ত তার কোঠির উঁচু দেওয়ালের পিছন থেকে কখনো দেখেনি। যখন তার চকচকে কালো গাড়ি সেই সরু গলিতে ঘুরল, তখন আশেপাশের বাচ্চারা দৌড়ে এলো। গলিতে কাদা ছিল, দুই পাশে ভাঙা বাড়ি ছিল এবং বাতাসে একটা ভারী ভাব ছিল যা রোহনের এয়ার কন্ডিশনড দুনিয়ায় কখনো ছিল না। গাড়ি থেকে নামতে রোহন অনুভব করল যে তার আরামদায়ক জুতো কাদায় ডুবে যাচ্ছে, এবং তখনই সে কবিতার বাড়ি দেখল। সেটা একটা ভাঙা দেওয়ালের ছোট ঘর ছিল, যার ছাদে প্লাস্টিকের চাদর ছিল। দরজার জায়গায় একটা পুরনো পর্দা ঝুলছিল। রোহন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তার জীবনে সে অনেক কিছু দেখেছে, কিন্তু এই ধরনের দারিদ্র্যকে এত কাছ থেকে দেখার এটা প্রথম সুযোগ ছিল। সে ধীরে ধীরে ডাকল, কবিতা। পর্দা নড়ল এবং একটা ছোট বাচ্চা বাইরে উঁকি দিল। তার চোখগুলো বড় বড় ছিল এবং মুখে ক্ষুধা এবং ক্লান্তির চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। রোহনের বুকে কিছু হল যা সে আগে কখনো অনুভব করেনি। রোহান সেই পর্দার সামনে দাঁড়িয়েছিল এবং তার হৃদয় অদ্ভুতভাবে ধড়কাচ্ছিল। সেই ছোট বাচ্চাটা যখন তার বড় বড় চোখ দিয়ে রোহানকে দেখল, তখন রোহানকে মনে হলো যেন কেউ তার বুকে পাথর রেখেছে। বাচ্চার কাপড় নোংরা ছিল, চুল উস্কো খুস্কো ছিল এবং ঠোঁট শুকনো ছিল। সেই বাচ্চা কোনো 7-8 বছরের হবে। রোহান ধীরে ধীরে জিজ্ঞাসা করল, বেটা, কবিতা দিদি কি বাড়িতে আছে? বাচ্চাটা কিছু বলল না, শুধু পর্দা সরিয়ে ভিতরে চলে গেল। রোহান সেখানে দাঁড়িয়ে রইল। গলিতে কিছু মহিলা দরজায় এসে উঁকি দিতে শুরু করল।
একটা বড় চকচকে গাড়ি এবং তাতে থেকে নামা পরিষ্কার কাপড়ের যুবক এই বস্তিতে কোনো অদ্ভুত জিনিসের থেকে কম নয়। কিছুক্ষণ পর পর্দা আবার নড়ল এবং এবার কবিতা বাইরে এলো। তাকে দেখে রোহান চমকে উঠল। যে কবিতা প্রতিদিন কুঠিতে পরিষ্কার কাপড় পরে আসত এবং মুখে একটা সংযমিত ভাব রাখত, সে আজ একদম অন্যরকম লাগছিল। তার চোখগুলো ফোলা ছিল, যেন সে অনেক দিন ধরে কাঁদছে। তার মুখে ক্লান্তি এতটা ছড়িয়েছিল যে দেখলে যে কারো ভারী লাগবে। কাপড় সাধারণ ছিল এবং চুল অসংবরিত। কবিতা রোহানকে দেখে এক মুহূর্তের জন্য তার চোখে অবাক হল। তারপর সে চোখ নামিয়ে বলল, সাহেব, আপনি এখানে? আমাকে মাফ করুন, আমি বিনা জানিয়ে ছুটি নিয়েছি, আমি কাল থেকে আসব। রোহান বলল, থামো, আগে এটা বলো যে সব ঠিক আছে কি? তোমার শরীর ঠিক নয় কি? কবিতা ঠোঁট কামড়াল, তার চোখ ভরে এলো, কিন্তু সে অশ্রু ঝরতে দিল না। বলল, সব ঠিক আছে সাহেব। কিন্তু রোহান জানত যে সব ঠিক নয়। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, কি আমি ভিতরে আসতে পারি? কবিতা ঘাবড়ে গেল। সে এদিক ওদিক দেখল। গলিতে দাঁড়ানো মহিলারা আরও মনোযোগ দিয়ে দেখতে লাগল। কবিতা জানত যে এই বস্তিতে কথা ছড়াতে দেরি হয় না। কিন্তু রোহানের মুখে যে ভাব ছিল তা ধমকির নয়, সেটা একটা সত্যিকারের চিন্তার ভাব ছিল। হয়তো সেই কারণে কবিতা পর্দা সরিয়ে রাস্তা দিল। রোহান যখন সেই ঘরে ঢুকল তখন তার পা এক মুহূর্তের জন্য থেমে গেল। ঘরটা এত ছোট ছিল যে তাতে কোনো রকমে 4 জন দাঁড়াতে পারে। এক্ষণে একটা পুরনো চারপাই ছিল, যাতে একটা বয়স্ক মহিলা শুয়েছিল। তার মুখ ফ্যাকাশে ছিল এবং শ্বাস ভারী ছিল। তার কপালে একটা ভেজা কাপড় রাখা ছিল। সেই ছোট বাচ্চাটা তার কাছে বসেছিল এবং তার হাত ধরেছিল। ঘরে একটা ছোট স্টোভ ছিল, যাতে একটা পাতিল রাখা ছিল। এক কোণে কিছু বাসন ছিল। দেয়ালগুলো উঠে গিয়েছিল এবং ছাদ থেকে হালকা হালকা আলো আসছিল। একটা জানালা ছিল, যাতে কাঁচের জায়গায় খবরের কাগজ লাগানো ছিল। রোহান পুরো ঘর দেখল এবং তার মনে একটা অদ্ভুত ব্যথা উঠল। তার নিজের ঘরে যে আলমারি ছিল তাই পুরো ঘরের থেকে বড় ছিল। তার বাথরুমে যে টাইলস লাগানো ছিল তাই পুরো বস্তির দামের থেকে বেশি ছিল। এবং সেই মানুষ যে তার কোঠিকে প্রতিদিন চকচকে করে, সে এখানেই ভাঙা ঘরে থাকছে। রোহান ধীরে ধীরে জিজ্ঞাসা করল, একে? কবিতা বলল, আমার মাতাজি। 3 দিন ধরে জ্বর, খুব তীব্র জ্বর। ওষুধও খেয়েছে, কিন্তু প্রভাব হচ্ছে না। আমি তাদের একা ছেড়ে কাজে যেতে পারছি না সাহেব। এবং এই বাচ্চা আমার ছোট ভাই, মনু। এর পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে। যখন থেকে মাতাজি অসুস্থ পড়েছে তখন থেকে টাকা শেষ হয়ে গিয়েছে। রোহান মনুকে দেখল, সেই বাচ্চাটা তার মায়ের হাত ধরে চুপচাপ বসেছিল। তার চোখে একটা এমন পরিপক্কতা ছিল যা তার বয়সে থাকা উচিত নয়। দারিদ্র বাচ্চাদের তাড়াতাড়ি বড় করে দেয়, এই কথা রোহান বইয়ে পড়েছে। আজ সে তা মনুর চোখে দেখল। রোহান জিজ্ঞাসা করল, খাবার খেয়েছে এটা আজ? কবিতা চুপ রইল। তার এই চুপ থাকাই উত্তর ছিল। রোহানের গলা ভরে এলো। সে পকেট থেকে ফোন বার করল এবং রামদিনকে ফোন করল। বলল, রামদিন, এখন খাবার প্যাক করো, ভালো খাবার। এবং আমার গাড়িতে যে ওষুধের কিট রাখা আছে তাও বার করো। এবং যে ঠিকানা তুমি আমাকে দিয়েছিলে সেখানে সব জিনিস তাড়াতাড়ি নিয়ে এসো। কবিতা হড়বড়িয়ে উঠল। সে বলল, না সাহেব, আপনাকে কষ্ট করতে হবে না, আমরা ঠিক হয়ে যাব। রোহন তার দিকে দেখে বলল, কবিতা, তুমি 3 বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছো, আমার বাড়ির দেখভাল তুমি করেছ। কি আমি একটা মানুষের মতো তোমার বাড়ির জন্য এটা করতে পারি না? কবিতার অশ্রু এবার থামল না। সে এক মুহূর্তের জন্য মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। রোহন বাইরে বেরিয়ে তার পারিবারিক ডাক্তার শর্মাজিকে ফোন করল। ডাক্তার শর্মা তাদের পরিবারের পুরনো ডাক্তার ছিলেন এবং রোহনের বাবার কাছের বন্ধুও। রোহন বলল, শর্মা আঙ্কেল, একটা কাজ আছে আপনার কাছে। একটা রুগী আছে যাদের দেখতে হবে, জ্বর খুব তীব্র। কি আপনি আসতে পারেন? শর্মাজি ঠিকানা শুনে একটু অবাক হয়ে গেলেন, কিন্তু রোহনের অনুরোধে তারা রাজি হয়ে গেলেন। 1 ঘণ্টার মধ্যে সেই ছোট গলিতে রামদিন খাবার নিয়ে এলো এবং ডাক্তার শর্মাজি পৌঁছে গেলেন। ডাক্তার শর্মা যখন সেই ঘরে ঢুকলেন তখন তারা এক মুহূর্তের জন্য থেমে গেলেন। তারা হয়তো এমন জায়গা খুব কম দেখেছেন। কিন্তু তারা কিছু না বলে কবিতার মাতাজিকে দেখতে শুরু করলেন। মনু সেই দিন প্রথমবার খাবার দেখে হাসল। রামদিন তার জন্য আলাদা করে মিষ্টিও রেখেছিল। মনু মিষ্টি তুলে প্রথমে তার মাতাজির কাছে গেল। সে তাদের ঠোঁটের কাছে মিষ্টি লাগালো এবং ধীরে বলল, মা, খাও। মাতাজির চোখ বন্ধ ছিল, কিন্তু তাদের ঠোঁটে একটা হালকা নড়াচড়া হলো। এই দৃশ্য দেখে রোহন ঘর থেকে বাইরে চলে গেল। তাকে ভয় ছিল যেন সে না কেঁদে ওঠে। ডাক্তার শর্মা পরীক্ষার পর বলল যে জ্বর নিউমোনিয়ার কারণে এবং ঠিক ওষুধ দিয়ে ঠিক হয়ে যাবে। তারা ওষুধ লিখলেন এবং রোহনকে একদিকে নিয়ে গিয়ে ধীরে বলল, রোহন বেটা, এদের পুষ্টিরও দরকার।
এই শরীর দুর্বল, যদি দেখভাল না হয় তাহলে অবস্থা খারাপ হতে পারে। রোহন বলল, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি দেখব। যখন রোহন ফিরে কোঠিতে পৌঁছল তখন রাত 9টা বাজছিল। তার বাবা বিক্রমজি ডাইনিং টেবিলে বসেছিলেন। তারা জিজ্ঞাসা করলেন, কোথায় ছিলে এত দেরি? রোহন সত্যি বলল, সবকিছু, কবিতার বাড়ি, তার মাতাজির অসুস্থতা, মনুর চোখ এবং ডাক্তার শর্মার যাওয়া। বিক্রমজি খাবার খেতে খেতে শুনলেন এবং তারপর বললেন, ঠিক করেছ। কিন্তু এতে বেশি জড়িয়ে পড়ো না, এসব চলতে থাকে। যে কাজ তোমার সেটা মন দাও। রোহন কিছু বলল না, কিন্তু তার মনে একটা কথা গুঞ্জরিত হচ্ছিল। তার বাবা বলেছিলেন এসব চলতে থাকে, কিন্তু কি সত্যি এটা চলতে থাকা উচিত? কি এটা স্বাভাবিক যে একটা বাচ্চা ক্ষুধায় ঘুমায় এবং কয়েক কিলোমিটার দূরে একটা কোঠিতে লাতের খাবারে 5টা পদ পরিবেশিত হয়? রাতে রোহন আবার ছাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু এবার তার চোখে সেই পুরনো খালি ভাব নেই। এবার কিছু অন্য ছিল, একটা অস্থিরতা ছিল যা তাকে বলছিল যে কিছু করতে হবে। এটা অস্থিরতা ছিল না, কিন্তু অদ্ভুত কথা এটা যে এটা খালি ভাবের থেকে ভালো ছিল। সে ফোন তুলল এবং একটা অনলাইন মেডিকেল স্টোর থেকে কবিতার মাতাজির ওষুধ পরের দিন সকালের জন্য অর্ডার করল। তারপর সে একটা কিরানা স্টোরকে কল করল এবং রেশনের একটা বড় বক্স সেই ঠিকানায় পাঠাতে বলল। যখন সে ঘুমানোর চেষ্টা করছিল তখন তার মনে মনুর সেই মুখ বারবার আসছিল, যখন সে মাতাজির ঠোঁটের কাছে মিষ্টি লাগিয়েছিল। সেই এক মুহূর্তে রোহন যে ভালোবাসা দেখেছে তা সে তার পুরো জীবনে কোনো 5 তারকা হোটেলে দেখেনি, কোনো বড় পার্টিতে দেখেনি। হয়তো এটাই আসল ধন। পরের কয়েকদিনে রোহনের সেই বস্তিতে যাতায়াত বেড়ে গেল। সে প্রতি অন্যদিন কবিতার বাড়ি যেত, ওষুধ নিয়ে যেত, খাবারের জিনিস নিয়ে যেত এবং কখনো কখনো ডাক্তার শর্মার সাথে ফোনে কথা বলে মাতাজির অবস্থা জিজ্ঞাসা করত। ধীরে ধীরে মাতাজির অবস্থায় কিছু উন্নতি আসতে লাগল। জ্বর কমছিল এবং তারা কখনো কখনো চোখ খুলে এদিক ওদিক দেখতে লাগলেন। মনু এখন রোহনকে ভয় করত না। আগে সে রোহনকে দেখে ঘরের কোণে লুকিয়ে যেত, কিন্তু এখন সে দরজায় দাঁড়িয়ে রোহনের অপেক্ষা করতে লাগল। রোহন যখনই আসত তখন মনুর জন্য কিছু না কিছু নিয়ে আসত। কখনো বিস্কুট, কখনো চকলেট, কখনো কোনো ছোট খেলনা গাড়ি। মনু সেই জিনিসগুলো এমন করে রাখত যেন সেগুলো দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস। একদিন রোহন যখন কবিতার বাড়ি থেকে বেরোচ্ছিল তখন সে দেখল যে গলির একটা বয়স্ক মহিলা অন্য মহিলার সাথে ফিসফিস করে কথা বলছে এবং তার দিকে দেখছে। এটা প্রথমবার নয়, রোহন গত কয়েকদিনে লক্ষ্য করেছে যে যখনই সে সেই গলিতে আসে তখন লোকেরা অদ্ভুত চোখে দেখে, কিন্তু সে এটাকে বেশি গুরুত্ব দেয়নি। কিন্তু যা পরে হলো তা রোহনকে হিলিয়ে দিল। এক সন্ধ্যায় রোহনের বাবা বিক্রমজির কাছে তাদের একটা পুরনো বন্ধুর ফোন এলো। সেই বন্ধু সেই এলাকায় থাকতেন যেখানে রোহনের কোঠি ছিল, এবং তাদের স্ত্রী কোনোভাবে সেই বস্তির কোনো মহিলাকে চেনেন। তারা বিক্রমজিকে বললেন যে তাদের ছেলে প্রতিদিন কোনো চাকরানির চক্করে তার বাড়ি যায়, এবং এই কথা ভালো লাগছে না। লোকেরা নানা ধরনের কথা বলছে। লোকেরা রোহনের চাকরানির সাথে খারাপ সম্পর্ক বলছে। বিক্রমজির মুখ এসব শুনে কঠিন হয়ে গেল। সেই রাতে যখন রোহন বাড়ি এলো তখন বিক্রমজি ড্রয়িং রুমে বসে তার অপেক্ষা করছিলেন। রোহন তাদের মুখ দেখে বুঝল যে কিছু গণ্ডগোল। বিক্রমজি সোজা বললেন, রোহন, এটা কি চলছে? আমাকে আজ 3টে ফোন এসেছে। সবাই এটাই জিজ্ঞাসা করছে যে তুমি সেই চাকরানির বাড়ি প্রতিদিন কেন যাও? আমার ব্যবসায় আমার সুনাম আছে, আমার সম্মান আছে, লোকেরা কি ভাববে? রোহন শান্তভাবে উত্তর দিল, পিতাজি, একটা অসুস্থ মহিলা আছে যাদের সাহায্যের দরকার। একটা ছোট বাচ্চা আছে যে ক্ষুধায় ঘুমোচ্ছিল। আমি শুধু মানসিকতার নাতে সেখানে যাই। বিক্রমজি বললেন, মানসিকতা ভালো কথা, কিন্তু তুমি টাকা পাঠাতে পারো, কাউকে পাঠাতে পারো, নিজে প্রতিদিন যাওয়ার কি দরকার? আর সেই মেয়ে যুবতী, তুমি যুবক, লোকেরা খারাপ কথা বলে। রোহনকে রাগ হলো, কিন্তু সে গলা উঁচু করল না। সে বলল, পিতাজি, যারা কথা বলে তারা কথা বলুক। আমি যা করছি তা খারাপ নয়, এবং আমাকে আমার মনের কথা জানা আছে। বিক্রমজি একটা লম্বা শ্বাস নিলেন এবং বললেন, ঠিক আছে, যা করতে হবে করো, কিন্তু এসব তাড়াতাড়ি শেষ করো। রোহান তার ঘরে চলে গেল। সে বিছানায় বসে গেল এবং তার মনে উথাল পাথাল চলছিল। কি সে খারাপ করছে? সে তার মন থেকে জিজ্ঞাসা করল না। তাকে জানা ছিল যে সে খারাপ করছে না, কিন্তু সমাজের এই চিন্তা তাকে পরেশান করছিল যে একটা ধনী মানুষ যদি কোনো গরিবের সাহায্য করে তাহলে লোকেরা তাতেও নোংরা খোঁজে। পরের দিন রোহান অফিস গেল এবং সেখানেও তাকে অনুভব হল যে কথা ছড়িয়েছে। তার অফিসের একটা সহকর্মী মজার লহজায় বলল, আরে রোহান ভাই, শুনেছি কোনো নতুন বন্ধুত্ব হয়েছে। রোহান তাকে একটা তীক্ষ্ণ চোখে দেখল এবং সেই সহকর্মী চুপ হয়ে গেল।
কিন্তু এর থেকে বড় মুসিবত তখন এলো যখন একদিন রোহান কবিতার বাড়ি পৌঁছল এবং দেখল যে কবিতার পাড়ায় থাকা একটা মহিলা তার দরজায় দাঁড়িয়ে তার সাথে তর্ক করছে। রোহান কাছে গিয়ে শুনল, তাহলে তার কান জ্বলে উঠল। সেই মহিলা কবিতাকে বলছিল, লজ্জা আসে না তোকে? প্রতিদিন একটা ধনী পুরুষকে ডাকিস, পুরো বস্তি বদনাম হচ্ছে। তোর মাকে জিজ্ঞাসা কি শিখিয়েছে সে তোকে? কবিতা চুপচাপ শুনছিল, তার চোখ নম ছিল, কিন্তু সে কিছু বলছিল না। হয়তো সে জানত যে এই লোকের সাথে তর্ক করা বেকার। রোহান এগিয়ে গেল এবং সেই মহিলাকে বলল, মাতাজি 1 মিনিট। সেই মহিলা ঘুরল এবং রোহানকে দেখে কিছু থতমত খেল। রোহান খুব শান্ত গলায় বলল, আমি এখানে সেই কারণে আসি না যা আপনি ভাবছেন। এই বাড়িতে একটা অসুস্থ মাতাজি আছে যাদের ওষুধের দরকার, একটা ছোট বাচ্চা আছে যার খাবারের দরকার। আমি সেটা দিতে আসি। যদি এটা খারাপ লাগে আপনাকে, তাহলে আমি কিছু করতে পারি না। এতদিন ধরে এই লোকেরা ক্ষুধায় তরপাচ্ছিল এবং অসুস্থ ছিল, তাহলে কেউ জিজ্ঞাসা করতে আসেনি। আজ আমি সাহায্য করছি, তাহলে আপনাকে কষ্ট হচ্ছে? কিন্তু আপনারা শুনুন, আমি থামতে যাচ্ছি না। সেই মহিলা কিছু বলতে পারল না, সে মুখ ফিরিয়ে চলে গেল। কিন্তু যেতে যেতে সে 1-2 মহিলার সাথে কিছু ফিসফিসাল এবং তারা সব রোহানের দিকে দেখতে লাগল। রোহান ভিতরে গেল। কবিতা কোণে বসেছিল এবং তার অশ্রু গালে পড়ে গিয়েছিল। রোহান বলল, কবিতা, তুমি এই লোকের কথায় মন দিও না। কবিতা বলল, সাহেব, আপনার কারণে আপনার ওপরও কথা হচ্ছে। আপনার পিতাজিকে কষ্ট হচ্ছে। আপনি এখানে আসবেন না, আমরা কোনোভাবে গুজরা করে নেব। রোহান মাটিতে বসে মনুকে তার কাছে ডাকল। মনু দৌড়ে তার কাছে এলো। রোহান মনুর চুলে হাত ফেরালো এবং কবিতাকে বলল, দেখো কবিতা, দুনিয়ায় 2 ধরনের লোক হয়, এক যারা ঠিক কাজ করে এবং এক যারা ঠিক কাজ করা লোকের ওপর আঙুল তোলে। আমি প্রথম ধরনের মানুষ হতে চাই, বাকি সব আমার জন্য অসত্য। কবিতা চুপ রইল, কিন্তু তার চোখে একটা অন্য ভাব এলো। সেই ভাব ছিল বিশ্বাসের। সেই দিনগুলোতে রোহান আরেকটা কথা লক্ষ্য করল, যখনই সে সেখানে যেত তখন মাতাজির চোখ তাকে খুঁজত। একদিন যখন রোহান তাদের কাছে বসেছিল, তখন মাতাজি খুব দুর্বল গলায় বলল, বেটা, তো খুব ভালো। শুধু এটাই বলতে পারলেন। কিন্তু এই 4টে শব্দ রোহানের হৃদয়ে যে জায়গা তৈরি করল, তা কোনো বড় ব্যবসায়িক চুক্তি তৈরি করেনি। একদিন রোহান মনুকে জিজ্ঞাসা করল, পড়তে চাও? মনুর চোখ চকচক করে উঠল। সে বলল, হ্যাঁ ভাইয়া, খুব মন আছে পড়ার, কিন্তু স্কুলের ফি নেই। রোহান কবিতার দিকে দেখল। কবিতা চোখ নামিয়ে নিল। রোহান বলল, কাল থেকে মনু স্কুল যাবে, ফির চিন্তা তুমি করো না। কবিতা বিরোধ করার চেষ্টা করল, কিন্তু রোহান তাকে থামিয়ে বলল, কবিতা, সাহায্য নেওয়ায় কোনো ছোটত্ব নেই। ছোটত্ব তখন হয় যখন মানুষ কোনো দরকারির দেখে মুখ ফিরিয়ে নেয়। পরের দিন মনু প্রথমবার ইউনিফর্ম পরে স্কুল গেল। তার মুখে যে খুশি ছিল, তা রোহান তার পুরো জীবনে কারো মুখে দেখেনি। কবিতা মনুকে বিদায় দেওয়ার সময় তার অশ্রু লুকানোর চেষ্টা করল, কিন্তু সেগুলো লুকানো যায়নি। রোহান সেই দিন ফিরে এলো, তাহলে তার মনে একটা অন্য ধরনের শান্তি ছিল। সমাজের কথা, বাবার চিন্তা, অফিসের সহকর্মীদের তির্যক কথা, এসব তাকে এখন ততটা পারেশান করছে না। তাকে মনে হচ্ছে যে সে প্রথমবার ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু ভাগ্য কখনো কখনো মানুষকে খুব তাড়াতাড়ি খুব বড় ধাক্কা দেয়। সেই রাতে রোহানের ফোন বাজল। কবিতার নম্বর ছিল। রোহান তুলল, তাহলে ওপাশ থেকে কবিতার কাঁপা গলা এলো, সাহেব, মাতাজির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। তারা অজ্ঞান হয়ে গিয়েছে। রোহন তুরন্ত উঠল। সে ডাক্তার শর্মাকে ফোন করল। গাড়ির চাবি তুলল এবং অর্ধেক রাতে সেই বস্তির দিকে রওনা হল। গাড়িতে বসে সে দোয়া করছিল যে সব ঠিক হয়ে যাক। রোহনের গাড়ি সেই সরু গলিতে ঢুকল। তখন রাত প্রায় 12টা বাজছিল। আশেপাশে সবাই ঘুমাচ্ছিল, কিন্তু কবিতার বাড়ির বাইরে একটা দিয়া জ্বলছিল। রোহন গাড়ি থামালো এবং দ্রুত ভিতরে গেল। ঘরে কবিতা মাটিতে বসে মাতাজির হাত ধরেছিল। মাতাজির শ্বাস খুব ধীর এবং ভারী ছিল। তাদের মুখ একদম সাদা হয়ে গিয়েছিল। মনু এক কোণে সিটিয়ে বসেছিল এবং তার চোখ ভয়ে ভরা ছিল। সেই বাচ্চাটা এত ভয় পেয়েছে যে কাঁদতেও পারছে না। রোহন ভিতরে আসতেই কবিতাকে জিজ্ঞাসা করল, কতক্ষণ ধরে এই অবস্থা? কবিতা কাঁপা গলায় বলল, 2 ঘন্টা আগে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। আগে জ্বর খুব তীব্র ছিল, তারপর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। রোহন তুরন্ত ডাক্তার শর্মাকে ফোন করল। ডাক্তার শর্মা অর্ধেক ঘুমেছিলেন, কিন্তু রোহনের গলা শুনে তারা বুঝলেন যে ব্যাপারটা গুরুতর। তারা বললেন, রোহন বেটা, তুরন্ত তাদের হাসপাতালে নিয়ে যাও। বাড়িতে চিকিৎসা এখন হবে না। আমি এখন মেদান্তা হাসপাতালে ফোন করছি এবং তাদের প্রস্তুত থাকতে বলছি। রোহন ফোন রাখল এবং কবিতাকে বলল, আমাদের এখনই বেরোতে হবে। কবিতা ঘাবড়ে গেল। সে বলল, সাহেব,
হাসপাতাল খুব মহার্ঘ হবে। আমাদের কাছে তো টাকা। রোহন তার কথা মাঝখানে কেটে বলল, কবিতা, এখন শুধু এটা ভাবো যে মাতাজিকে তাড়াতাড়ি গাড়িতে পৌঁছতে হবে। বাকি সব আমি দেখে নেব। কবিতার চোখে অশ্রু ছিল, কিন্তু সে মাথা নাড়ল। রোহন মাতাজিকে খুব ধীরে তুলল। তারা খুব হালকা ছিলেন, এত হালকা যে রোহনকে ব্যথা হল, এটা ভেবে যে এই শরীর কত কষ্ট সহ্য করেছে। সে মাতাজিকে কোলে তুলল এবং গাড়ির দিকে চলল। কবিতা তার পিছনে ছিল এবং মনু কবিতার হাত ধরেছিল। গলিতে কিছু লোক জেগে উঠেছে এবং দরজায় দাঁড়িয়ে দেখছিল। কিন্তু এখন রোহনকে এর কোনো পরোয়া নেই। গাড়িতে মাতাজিকে পেছনের সিটে শোয়ানো হল। কবিতা তাদের মাথা তার কোলে রেখে বসল এবং মনু তাদের পায়ের কাছে বসল। রোহন গাড়ি স্টার্ট করল এবং দিল্লির রাতের রাস্তায় দ্রুত মেদান্তার দিকে এগোল। রাস্তায় মাতাজি একবার চোখ খুললেন। তাদের দৃষ্টি প্রথমে কবিতার উপর গেল, তারপর মনুর ওপর এবং তারপর রোহানের উপর। তারা খুব ধীর গলায় বললেন, আমরা কোথায় যাচ্ছি বেটা? কবিতা বলল, মা, ডাক্তারের কাছে, সব ঠিক হয়ে যাবে। মাতাজি একটা লম্বা শ্বাস নিলেন এবং তারপর চোখ বন্ধ করলেন। রোহান রিয়ারভিউ মিরারে তাদের দেখতে রইল এবং তার হৃদয় দোয়ায় ভরা ছিল। হাসপাতালে পৌঁছলে ডাক্তার শর্মার কারণে তুরন্ত ইমার্জেন্সিতে ভর্তি হয়ে গেল। ডাক্তারদের টিম তাদের ভিতরে নিয়ে গেল এবং কবিতা, মনু এবং রোহান বাইরে অপেক্ষা করতে লাগল। হাসপাতালের সাদা আলো এবং সেই রাতের নীরবতায় তারা তিনজন একটা বেঞ্চে বসেছিল। মনু ক্লান্ত ছিল। কিছুক্ষণ পর তার চোখ বন্ধ হতে লাগল এবং সে কবিতার সাথে লেগে ঘুমিয়ে পড়ল। কবিতা তার চুলে হাত ফেরাতে রইল এবং অন্যদিকে দেখতে রইল। তার চোখ থেকে অশ্রু বইতে রইল, কিন্তু সে আওয়াজ করল না। রোহান কাছে বসেছিল। সে কিছু বলল না। কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় সাহায্য হয়। সে শুধু সেখানে ছিল এবং তার সেখানে থাকা কবিতাকে অনুভব হচ্ছিল। অনেক দেরি পর কবিতা ধীর গলায় বলল, সাহেব, আপনি আমাদের জন্য এত করেছেন। আমি কখনো পরিশোধ করতে পারব না এই ঋণ। রোহন বলল, কবিতা, মানুষ মানুষের ঋণ পরিশোধ করে না, মানুষ মানুষের হাত ধরে, শুধু এটাই যথেষ্ট হয়। কবিতা তার দিকে দেখল। তার চোখে একটা অদ্ভুত প্রশ্ন ছিল, কিন্তু সে সেই প্রশ্ন জিজ্ঞাসা করল না। সকাল প্রায় 4টে বাজে ডাক্তার বাইরে এলেন। তাদের মুখ গম্ভীর ছিল। রোহন এবং কবিতা দুজনেই উঠে দাঁড়াল। ডাক্তার বললেন, আমরা পুরো চেষ্টা করছি। নিউমোনিয়া খুব গভীর এবং বয়সও বেশি। আমরা তাদের আইসিইউতে রেখেছি। পরের 24 ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। কবিতার মুখ সাদা হয়ে গেল। তার পা কাঁপতে লাগল। রোহন তার কাঁধ ধরল এবং বলল, সাহস রাখো। তারা সেখানেই থাকল। রোহন তার বাড়িতে ফোন করল এবং রামদিনকে বলল যে সে হাসপাতালে আছে। সকাল হতে হতে বিক্রমজিকেও খবর পৌঁছে গেল। তারা রোহনকে ফোন করলেন এবং প্রথমে কিছু রাগ করলেন, কিন্তু যখন রোহন সব বলল তাহলে তারা চুপ হয়ে গেলেন। হয়তো তাদের হৃদয়েও কিছু অনুভব হল। সারা দিন তারা হাসপাতালে রইল। রোহন খাবারের ব্যবস্থা করল। মনুর জন্য দুধ এবং বিস্কুট মাঙাল। নিজে কবিতাকে খাবার খাওয়ার জন্য বাধ্য করল, কারণ কবিতা কিছু খেতে চাইছিল না। সন্ধ্যায় মাতাজির অবস্থা কিছু স্থির হল এবং ডাক্তাররা বললেন যে বিপদ টলে গিয়েছে। এটা শুনে কবিতার চোখ থেকে যে অশ্রু বেরোল তা স্বস্তির ছিল। মনু 2 হাত জোড় করে ওপরের দিকে দেখল। রোহন লম্বা শ্বাস নিল এবং তাকে মনে হল যেন তার বুক থেকে কোনো বড় বোঝা নেমে গিয়েছে। মাতাজিকে আইসিইউ থেকে 2 দিন পর সাধারণ ঘরে শিফট করা হল। যখন রোহান তাদের দেখতে গেল তখন মাতাজির চোখ খোলা ছিল। তারা রোহানকে দেখলেন এবং তাদের ঠোঁটে একটা দুর্বল হাসি এলো। তারা তার হাত এগিয়ে দিলেন। রোহান তাদের হাত ধরল। মাতাজি বললেন, বেটা, তো আমার বেটা। রোহানের চোখ ভরে এলো। সে তার মাকে ছোটবেলায় হারিয়েছে। আজ এই বয়স্ক মহিলা তাকে সেই শব্দ দিল যা সে বছরের পর বছর শোনেনি। সেই শব্দ ছিল বেটা। সেই মুহূর্তে রোহান প্রথমবার বুঝল যে সম্পর্ক রক্ত দিয়ে হয় না, হৃদয় দিয়ে হয়। মাতাজি হাসপাতাল থেকে ছুটির পর বাড়ি এলেন, কিন্তু তারা পুরোপুরি সুস্থ হননি। তাদের শরীর দুর্বল ছিল এবং তাদের বিশ্রামের দরকার ছিল। কিন্তু তাদের সেই ভাঙা ঘরে ঠিকমতো বিশ্রাম করা কঠিন ছিল। বর্ষার মরশুম আসছে এবং সেই ঘরের ছাদে রাখা প্লাস্টিকের চাদর বৃষ্টিতে টিকবে না। রোহান একদিন কবিতাকে বলল, কবিতা, আমি ভেবেছি যে তোমরা কিছুদিন আমাদের কোঠিতে এসে থাকো। মাতাজিকে সেখানে ভালো দেখভাল মিলবে এবং মনুর স্কুলও কাছে। কবিতা একদম না করে দিল। সে বলল, না সাহেব, এটা ঠিক হবে না। লোকেরা আর কথা বলবে। রোহান বলল,
কবিতা, কি আমরা এই লোকের ভয়ে একটা অসুস্থ মানুষকে কষ্টে ছেড়ে দেব? মাতাজিকে এখন দেখভালের দরকার, বাকি সব পরে ভাবব। কবিতা অনেকক্ষণ চুপ রইল। তার মনে ভয় ছিল, সংকোচ ছিল এবং সমাজের ভয় ছিল। কিন্তু সেই রাতে যখন বৃষ্টি শুরু হল এবং ঘরের ছাদ থেকে জল টপকাতে লাগল এবং মাতাজিকে ঠান্ডা লাগতে লাগল, তাহলে কবিতার মন ভেঙে গেল। সে রোহানকে ফোন করল এবং শুধু এটাই বলল, সাহেব, আপনি যা বলছিলেন তা ঠিক। রোহান তুরন্ত রামদিনকে প্রস্তুতি করতে বলল। পরের দিন সকালে সে নিজে গাড়ি নিয়ে পৌঁছল। মাতাজি, কবিতা এবং মনুর সাথে যা কিছু জিনিস ছিল তা গাড়িতে রাখা হল। যখন তারা সেই গলি থেকে বেরোচ্ছিল, তখন বস্তির অনেক লোক দরজায় দাঁড়িয়েছিল। তাদের মধ্যে সেই বয়স্ক মহিলাও ছিল যে কবিতাকে ভালো-মন্দ বলেছিল। রোহন তার দিকে দেখল। সেই মহিলা এবার কিছু বলল না, হয়তো তাকে কিছু বোঝা গিয়েছে। কোঠিতে পৌঁছলে বিক্রমজি ড্রয়িং রুমে বসেছিলেন। রোহনকে ভয় ছিল যে বাবা রাগ করবেন, কিন্তু যখন বিক্রমজি মাতাজিকে দেখলেন, তাদের দুর্বল মুখ, তাদের নিভে যাওয়া চোখ এবং তাদের কাঁপা চাল দেখলেন, তাহলে তাদের মুখে যে ভাব এলো তা রাগের নয়। বিক্রমজি উঠলেন এবং তারা মাতাজিকে বললেন, আসুন মাতাজি, এটা আপনারই বাড়ি। রোহন তার বাবাকে প্রথমবার এই রূপে দেখল। তাকে মনে হল যে হয়তো তার বাবার ভিতরেও একটা হৃদয় ছিল যা ব্যবসার দৌড়াদৌড়িতে কোথাও চাপা পড়ে গিয়েছিল এবং আজ প্রথমবার বাইরে এলো। মাতাজিকে কোঠির একটা পরিষ্কার ঘরে আরাম করে বসানো হল। মনু যখন সেই ঘর দেখল, তখন তার চোখ ফাটিয়ে রইল। সে কবিতাকে ধীরে জিজ্ঞাসা করল, দিদি, এখানে আমরা থাকব? কবিতা হেসে তার মাথায় হাত রাখল। মনু দৌড়ে রোহনের কাছে গেল এবং রোহনের হাত ধরল। সে উপর দেখে বলল, ভাইয়া, আপনি খুব ভালো। রোহন তাকে কোলে তুলল। তার মনে যে খালি ভাব ছিল তা আজ প্রথমবার ভরা লাগছিল। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। ভাগ্যের কাছে এখনও একটা পরীক্ষা বাকি ছিল। সেই রাতে কোঠির মূল দরজায় একটা গাড়ি এসে থামল। তাতে থেকে বিক্রমজির বড় ভাই অর্থাৎ রোহনের তাউজি নামলেন। তাদের সাথে তাদের স্ত্রীও ছিল। তাউজিকে তিউ ফোন করে জানিয়ে দিয়েছিল যে বিক্রমের বাড়িতে একটা চাকরানী এবং তার পরিবার থাকতে এসেছে। তাউজি এমনই ছিলেন যেমন প্রায়ই আত্মীয় হয়, সম্পর্কে বড় কিন্তু হৃদয়ে ছোট। তারা ভিতরে আসতেই বললেন, বিক্রম, এটা কি তামাশা? পুরো সমাজে আমাদের নাক কাটিয়ে দিয়েছে এই ছেলেটা। তাউজির গলা পুরো কোঠিতে গুঞ্জরিত হল। তাদের সাথে আসা তাইজি মুখ বেঁকিয়ে এদিক ওদিক দেখছিল, যেন পুরো কঠিন নোংরা হয়ে গিয়েছে। রোহান ড্রয়িং রুমেই ছিল। সে তাউজিকে দেখল এবং তার মনে একটা অদ্ভুত শান্তি ছিল। সেই শান্তি যা তখন আসে যখন মানুষ জানে যে সে ঠিক পথে আছে। বিক্রমজি সোফায় বসেছিলেন। তাউজি তাদের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, বিক্রম, আমাদের খানদানের কোনো সম্মান আছে কিনা? আমাদের পিতাজি এই ব্যবসাকে তার রক্তপাসিমার পরিশ্রম দিয়ে খাড়া করেছিলেন এবং আজ তোমার ছেলে একটা চাকরানীকে বাড়িতে বসিয়ে রেখেছে। কালকে লোকেরা কি বলবে? আমাদের সম্পর্ক নাতের লোকেরা কি ভাববে? তোমার ছেলের বিয়ে হবে, তার ভবিষ্যৎ আছে, এসব নষ্ট হয়ে যাবে এই মূর্খতায়। তাইজি সুর মিললে বললেন, আর সেই মেয়ে এখানে থাকলে চাকররা কি ভাববে? পুরো বাড়ির অনুশাসন নষ্ট হয়ে যাবে। এমন লোকের ওপর দয়া করতে হয়, কিন্তু এতটা নয় যে বাড়িতে বসিয়ে নাও। রোহান চুপচাপ শুনতে রইল। সে তাউজি এবং তাইজির প্রত্যেক কথা মনোযোগ দিয়ে শুনল। যখন তারা দুজোরে বলতে বলতে কিছু থামল, তাহলে রোহান উঠল এবং বড় সম্মানের সাথে তাউজির সামনে এসে দাঁড়াল। সে বলল, তাউজি, আপনার কথা শুনলাম আমি। আপনি বড় এবং আপনার চিন্তা বোঝা যায়, কিন্তু আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি আপনি কখনো ভেবেছেন যে আমাদের বাড়িতে প্রতিদিন আসা সেই মহিলা কোথায় থাকে? কি আপনি কখনো জানার চেষ্টা করেছেন যে যে মানুষ আমাদের বাড়ি পরিষ্কার রাখে, আমাদের জন্য খাবার বানায়, আমাদের সেবা করে, সে নিজে কোন অবস্থায় জীবন কাটায়? তাউজি মুখ খুললেন, কিন্তু রোহান ধীরে এগিয়ে বলল, তাউজি, সেই বাড়িতে একটা অসুস্থ মা ছিল যে ভাঙা ছাদের নিচে বর্ষায় ভিজত। একটা ছোট বাচ্চা ছিল যে ক্ষুধায় ঘুমাত, এবং একটা মেয়ে ছিল যে একা তার পরিবারকে ধরে রেখেছে। আমি শুধু এটাই করেছি যে তাদের একটা ছাদ দিয়েছি, খাবার দিয়েছি এবং ওষুধ দিয়েছি। যদি এটা খারাপ হয় তাহলে আমাকে জানা নেই যে ঠিক কি হয়। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। রোহান এগিয়ে বলল, আপনি বলছেন যে লোকেরা কি বলবে, কিন্তু তাউজি, যখন আমরা মরব তাহলে আমাদের সাথে আমাদের ধন যাবে না, আমাদের কোঠি যাবে না, লোকের মতামত যাবে না। যা যাবে তা এটা হবে যে আমরা আমাদের জীবনে কার কাজে এসেছি। আমি চাই যে যখন আমার সময় আসে তাহলে আমার সাথে কিছু এমন মুহূর্ত থাকুক যা আমাকে গর্ব দেয়, এবং আজ যা আমি করেছি তা আমাকে গর্ব দেয়। তাউজি রোহনকে দেখতে রইলেন। তাদের মুখে প্রথমে রাগ ছিল, তারপর অবাক হল, এবং তারপর একটা অদ্ভুত চুপচাপ,
তারা হয়তো এই উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না। তখন ঘরের দরজায় একটা আওয়াজ এলো। সবাই ঘুরে দেখল। মাতাজি দরজায় দাঁড়িয়েছিলেন। তাদের হাতে দেওয়ালের সাহায্য ছিল এবং তারা ধীরে ধীরে চলছিলেন। তাদের পিছনে কবিতা ছিল, যে তাদের সামলাচ্ছিল, এবং মনু তাদের অন্য হাত ধরেছিল। মাতাজি তাউজিকে দেখলেন এবং খুব ধীর কিন্তু স্পষ্ট স্বরে বললেন, বেটা, আমি জানি যে আমার কারণে এই বাড়িতে কষ্ট হচ্ছে। যদি আমার থাকা এখানে কাউকে খারাপ লাগে তাহলে আমি চলে যাব, কিন্তু এই ছেলেটা যা করেছে তার জন্য ভগবান তাকে সব সময় খুশি রাখুক। আমার দোয়া আছে যে এই বাচ্চাকে কখনো কোনো জিনিসের অভাব না হোক। মাতাজির গলায় একটা এমন সত্যতা ছিল, একটা এমন দুঃখ ছিল এবং একটা এমন মর্যাদা ছিল যে পুরো ঘর এক মুহূর্তের জন্য জমে গেল। তাইজির চোখ ভরে এলো। তারা মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু তাদের অশ্রু লুকানো যায়নি। এবং তাউজি, যারা এতক্ষণ বড় বড় কথা বলছিলেন, তারা চুপচাপ একটা চেয়ারে বসে গেলেন। তাদের রাগ যেন গলে গিয়েছে। তারা একটা লম্বা শ্বাস নিলেন এবং ধীরে বললেন, বিক্রম, তোর ছেলে তোর থেকে ভালো হয়েছে। এটা একটা ছোট জুমলা ছিল, কিন্তু এর অর্থ খুব বড় ছিল। বিক্রমজি উঠলেন এবং তারা মাতাজির কাছে গিয়ে বললেন, মাতাজি, আপনি এখান থেকে কোথাও যাবেন না, এই বাড়ি আপনারও। মাতাজির চোখ ছলছল করে উঠল। কবিতা তার মুখ লুকাল। মনুকে বোঝা যাচ্ছিল না যে কি হচ্ছে, কিন্তু সে দেখল যে সবাই কাঁদছে। তাহলে সেও তার চোখ মুছল। সেই রাতে খাবারের টেবিলে প্রথমবার সবাই একসাথে বসল। বিক্রমজি, রোহন, তাউজি, তাইজি, মাতাজি, কবিতা এবং মনু। রামদিন খুব ভালোবাসায় খাবার বানিয়েছিল। মাতাজি খুব কম খেতে পারতেন, কিন্তু তারা কিছু কিছু সকলের হাত থেকে খেলেন। মনু খাবারের টেবিলে প্রথমবার এত লোকের সাথে খাবার খেল এবং সে খুব খুশি ছিল। খাবারের পর রোহন ছাদে চলে গেল। রাতের আকাশ সাফ ছিল এবং তারা চকচক করছিল। সে সেখানে দাঁড়িয়ে উপর দেখতে লাগল। কিছুক্ষণ পর তার কাছে পায়ের আওয়াজ এলো। বিক্রমজিও ছাদে এলেন। বাবা এবং ছেলে কিছুক্ষণ চুপ দাঁড়িয়ে রইলেন। তারপর বিক্রমজি বললেন, রোহন, আমি জীবনভর টাকা উপার্জন করেছি, বড় বড় ডিল করেছি, বড় বড় লোকের সাথে হাত মিলিয়েছি, কিন্তু আজ প্রথমবার আমাকে মনে হলো যে আমি কিছু আসল অর্জন করেছি, এবং তা তুমি করিয়েছ। রোহন তার বাবার দিকে দেখল। বিক্রমজির চোখ নম ছিল। রোহন প্রথমবার দেখল যে তার বাবার চোখে অশ্রু আছে। রোহন বলল, পিতাজি, মা চলে গেল, তাহলে হয়তো আমরা দুজনেই নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছি। আমরা ভুলে গিয়েছি যে জীবনের টাকার থেকে বড় কোনো জিনিস হয়। বিক্রমজি রোহনের কাঁধে হাত রাখলেন। তারা কিছু বললেন না, কিন্তু তাদের সেই স্পর্শ হাজার শব্দের থেকে বেশি ছিল। পরের কয়েক সপ্তাহে কঠির পরিবেশ বদলে গেল। মাতাজির স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে লাগল। ভালো খাবার, পরিষ্কার বাতাস এবং সত্যিকারের দেখভাল তাদের শরীরে প্রাণ ঢেলেছে। তারা আঙিনায় বসে রোদ নিতে লাগলেন। কখনো কখনো রামদিনের সাথে কথা বলতেন এবং কখনো কখনো বিক্রমজির সাথেও। মনু স্কুল যেতে লাগল এবং সে খুব চালাক নিকলে। তার শিক্ষক একদিন কবিতাকে ডেকে বললেন, এই বাচ্চায় খুব ক্ষমতা আছে, এটাকে ভালো পড়াশোনা মিললে এটা খুব এগিয়ে যাবে। কবিতা সেই কথা রোহনকে বলল এবং রোহন বলল, মনু যতটা পড়তে চায় পড়বে, তার পড়াশোনার দায়িত্ব আমার। কবিতা সেই দিন প্রথমবার রোহানকে সোজা চোখে দেখে বলল, সাহেব, আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন। রোহান বলল, কবিতা, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। তোমার বাড়ি যাওয়ার আগে আমি ভিতর থেকে একদম খালি ছিলাম। আজ আমার কাছে সব কিছু আছে। একদিন মাতাজি রোহানকে তার কাছে ডাকলেন। রোহান তাদের ঘরে গেল এবং তাদের কাছে বসল। মাতাজি তার হাত ধরলেন এবং বললেন, বেটা, আমার যাওয়ার পর কবিতা এবং মনুর খেয়াল রাখিস। রোহান চমকে উঠে বলল, মাতাজি, আপনি কোথাও যাচ্ছেন না? মাতাজি হাসলেন এবং বললেন, বেটা, এই শরীর ক্লান্ত, আমাকে জানা আছে, কিন্তু আমি ভয় পাইনি, কারণ আমার বাচ্চাদের জন্য তুই আছিস। তোকে দেখে আমার মন ভরে গিয়েছে। রোহানের চোখ ভরে এলো। সে মাতাজির হাত শক্ত করে ধরল। সেই রাতে রোহান ঘুমাতে পারল না। তাকে মাতাজির কথা মনে পড়তে রইল। তাকে তার মা মনে পড়ল, যাদের সে ছোটবেলায় হারিয়েছে। তাকে মনে হল যে হয়তো ভগবান মাতাজির রূপে তাকে একটা মায়ের মমতা আবার দিয়েছে। 2 সপ্তাহ পর এক সকালে
মাতাজি চোখ খুললেন না। তারা রাতে ঘুমিয়েছিলেন এবং সকালে তাদের শ্বাস বন্ধ হয়ে গিয়েছে। তাদের মুখে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন তারা সুখে গিয়েছেন, যেন তাদের জানা ছিল যে তাদের যাওয়ার পর তাদের বাচ্চারা একা নয়। কবিতা ভেঙে পড়ল। সে মাটিতে বসে কাঁদতে রইল। মনুকে বোঝা যাচ্ছিল না যে সে কি করবে। সে কখনো কবিতার কাছে যায়, কখনো মাতাজির কাছে। তার ছোট দুনিয়া সেই সকালে ছড়িয়ে পড়েছে। রোহান সেখানে ছিল। সে কবিতাকে কাঁদতে দিল। সে মনুকে তার কোলে নিল। সে নিজেও কাঁদল। সেই দিন সেই ঘরে যে দুঃখ ছিল তা সত্যিকারের ছিল, যে অশ্রু ছিল তা সত্যিকারের ছিল, এবং যে সম্পর্ক ছিল তাও সত্যিকারের ছিল। মাতাজির অন্তিম সংস্কার রোহন পুরো সম্মানের সাথে করাল। বিক্রমজিও সাথে ছিলেন। তাওজিও এলেন। সেই দিন কেউ কোনো প্রশ্ন তোলেনি, কোনো আঙুল তোলেনি। সব শুধু সেখানে ছিল। মাতাজির যাওয়ার পর কোঠিতে একটা নীরবতা ছড়িয়ে পড়ল। কবিতা অনেক দিন চুপ রইল। মনু স্কুল যায়, কিন্তু ফিরে এসে মাতাজির ঘরের দরজায় দাঁড়িয়ে যায়। এক সন্ধ্যায় রোহন কবিতা এবং মনুকে বাগানে ডাকল। তিনজন সেখানে বসল। রোহন বলল, মাতাজি চলে গিয়েছেন, কিন্তু তাদের দোয়া আমাদের সাথে আছে। তারা আমাকে বলেছিলেন যে আমি তোমাদের দুজনের খেয়াল রাখব, এবং আমি সেই প্রতিশ্রুতি পালন করব। কবিতা বলল, সাহেব, এখন আমরা এখানে বেশি দিন থাকতে পারি না। রোহন বলল, কেন থাকতে পারো না? কবিতা চুপ রইল। রোহন বলল, কবিতা, পিতাজি এই বাড়িকে তোমার বাড়ি বলেছেন। মনুর পড়াশোনা এখান থেকে হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, তোমরা দুজন আমাদের পরিবারের অংশ। পরিবার বাড়ি ছেড়ে যায় না। মনু রোহনের হাত ধরল এবং বলল, ভাইয়া, আমরা কোথাও যাব না। কবিতার চোখ থেকে অশ্রু বেরোল। এবার এটা দুঃখের অশ্রু নয়, এটা সেই অনুভূতির অশ্রু যা তখন হয় যখন কোনো বেঘরকে বাড়ি মিলে যায়, যখন কোনো একাকীকে তার আপন মিলে যায়। সেই সন্ধ্যায় সূর্য ডুবছিল এবং বাগানে কমলা আলো ছড়িয়েছিল। রোহন সেই আলোয় বসে অনুভব করল যে তার জীবনে যে খালি ভাব ছিল তা এখন নেই। তার জায়গায় কিছু অন্য এসেছে, একটা উষ্ণতা, একটা আপনত্ব, একটা ভরপুরতা। সে ভাবল যে আজ থেকে কয়েক মাস আগে সেই বাগানে একা বসত এবং ভাবত যে এত সব থাকার পরও তার কাছে কিছু নেই। আজ তার কাছে একটা ছোট ভাই আছে যে তার হাত ধরে বসে আছে, একটা বোন আছে যে তার পরিবারের অংশ হয়ে গিয়েছে, একটা বাবা আছে যে আজ প্রথমবার তার হৃদয় খুলেছে, এবং একটা মায়ের স্মৃতি আছে যা মাতাজির রূপে এসে তার দোয়া দিয়ে চলে গিয়েছে। রোহন সেই দিন আসল ধনের অর্থ বুঝল। ধন সেটা নয় যা ব্যাংকে জমা হয়, ধন সেটা যা হৃদয়ে বাস করে, ধন সেটা যা কারো চোখে খুশি আনে, ধন সেটা যা কোনো ক্ষুধার্তকে খাবার দেয়, কোনো অসুস্থকে ওষুধ দেয়, এবং কোনো বেঘরকে ছাদ দেয়। রোহন সিংঘানিয়ার কাছে কোটি কোটি সম্পত্তি আগেও ছিল এবং আজও আছে, কিন্তু আজ সে ধনী সত্যি, কারণ আজ তার কাছে হৃদয়ের ধন আছে, যা না কখনো চুরি করা যায়, না কখনো শেষ হয়। মানুষের আসল পরিচয় তার ধন দিয়ে হয় না, তার হৃদয় দিয়ে হয়, এবং যেদিন মানুষ তার হৃদয়কে চেনে নেয়, সেই দিন সে সত্যি জীবন শুরু করে। বন্ধুরা, এই গল্প থেকে আমাদের এই শিক্ষা মেলে যে আমরা যতই ব্যস্ত হই, যতই ধনী হই বা যতই বড় হই, আমাদের আশেপাশের লোকদের দেখতে হয়। দরকারি সাহায্য করা কোনো বড় কথা নয়, এটা তো মানুষ হওয়ার সবচেয়ে প্রথম শর্ত। যে মানুষ অন্যের দুঃখ অনুভব করতে পারে সেই সত্যি জীবিত। যদি এই গল্প আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে, যদি এতে আপনাকে কোনো শিক্ষা মিলে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সফর সে শিখকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা এমনই হৃদয়কে ছোঁয়া এবং জীবন বদলে দেওয়া গল্প নিয়ে আসতে থাকি, এবং আপনি কমেন্টে আপনার শহরের নাম অবশ্যই লিখুন, যাতে আমাদের জানা যায় যে আপনি আমাদের গল্পগুলো কোথা থেকে দেখছেন। তাহলে বন্ধুরা, আপনি আমাদের সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে এই গল্প অবশ্যই শেয়ার করুন, যাতে এই শিক্ষা আরও লোকের কাছে পৌঁছায়। মিলব পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।